গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমতী, সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এক জীবনে এত প্রেম পাবো কোথায়? তা আমার বহিন তার স্বামীকে ছেড়ে যাবে কোথায়? এক জীবনে এত প্রেম, ওরে বাবা, জুরুলাম। যাক, মন্দিরাকে দেখে এইটুকু তো শিখেছে কী করে নাটক করতে হয়, কী করে যাত্রা করতে হয়, কী করে ইউটিউবের ভিউয়ার্সদের মন নিয়ে ছিনিবিনি খেলতে হয়। হ্যাঁ, মানে ও যা খাওয়াবে তাই তোমাদের খেতে হবে, এটা তো বলবোই। তাছাড়াও এখন আরশের এই ভিডিও নামানো নিয়ে আসতে চলেছে আমার ওপর একটা বিশাল ঝড়। কারণ দেখো, আরশ ভিডিও আরশের মন থেকে নামিয়ে দেয়, এখানটায় আমরা কেউই জানি না আরশ এরকম ভিডিও নামাবে। আর সেই সময় সেই সিচুয়েশানটা এমনই ছিল যে প্রত্যেকটা মানুষ, সে দেশে দেশান্তরে যে যেখানে আছে, প্রত্যেকটা মানুষ আমার খোঁজ নিয়েই চলেছিল হোয়াটসঅ্যাপে, আপু কেমন আছে শুভদা, আপু কেমন আছে সীমাদি, কেমন আছে, মানে যার যার কাছে আমার যেভাবে কন্ট্যাক্ট নাম্বারগুলো ছিল, প্রত্যেকটা মানুষই সেই সময় আমার সাথে যোগাযোগ করেছে যে কোনো মারফত জানতে পেরে। সেই সময় আমার মারাত্মক সিচুয়েশান ছিল, সেই সিচুয়েশান অনুযায়ী আমি সেই পরিস্থিতিটা যেমন ছিলাম সেরকমভাবে প্রত্যেকটা মানুষকে অ্যান্সার দিয়েছি। কারণ আমি, জানো তো, বললাম তো, আমি ভীষণভাবে একা। আর একা, আমি চরম একা। একা বলতে আমার, তোমাদের এটা বারবারই বলেছি, আজ বলছি না, বারবার বলছি, এবং প্রত্যেকটা মুহূর্তে আমি এটাই বলে যাব, আমার জীবন যুদ্ধে, মানে এই যে হসপিটাল বলো, লড়াই বলো, আমি যখনই আমার বাড়ির বাইরে পা রাখি আমি একাই। তখন একমাত্র ঈশ্বরই আমার সহায় থাকেন এবং তিনি আমাকে পথ দেখান, এবং তারই নির্দেশে যেরকম যেরকম সিচুয়েশান ঘটতে থাকে সেভাবে। তবে ওই যে একা বলে না, ভগবান কাউকে একা রাখে না, কাউকে না কাউকে তার সাথে সঙ্গী হিসেবে যখন যখন যে যে পরিস্থিতি থাকে পাঠিয়ে দেয়। তো এইরকম আমি সুব্রতকে নিয়ে যতবার এরকম লড়াই করেছি একা। এবার অনেকে প্রচুর কমপ্লেন ছিল আমার মেয়েকে নিয়ে, ছেলেকে নিয়ে, আমার শ্বশুরবাড়ির লোকদের নিয়ে, শর্মির বাপের বাড়ির লোকদের নিয়ে, এরকম প্রচুর মানুষ তুলেছে। দেখো, সবার সম্ভব হয় না। আর একটা কথা, শর্মির বাবা অসুস্থ, এটাও আমি বলেছি। শর্মির বাবার কিন্তু সুগারের পেশেন্ট, হাই প্রেশার, এবং ওনারও হার্টের মানে অপারেশন হয়েছে। উনি কিন্তু ভীষণভাবেই অসুস্থ, এবং শর্মির মাও অসুস্থ, শর্মির মায়েরও অপারেশন হয়েছে। তা যাই হোক, তার ভেতরেও ওরা যে যেরকম, যে যেখান থেকে পারে সে সেখান থেকে খবর নেয়, আর যে ময়দানে আসতে পারে সে ময়দানে আসে। আমি একটা মাত্র মানুষ, আমি কিন্তু কাউকে বলি না যে তুমি আসো আমার কাছে, আমি বলি না। আমি নিজে লড়বো, এবং নিজে একবার যদি কোনো পথঘাট আমি একবার যদি চিনে যাই, মানে রাস্তার নাম মনে রাখতে পারি না বা জায়গার নাম মনে রাখতে পারি না, কিন্তু এই যে হসপিটাল মেজার কাজগুলো বলে না, কঠিন কাজগুলো, যেই সময় একটা ভয়ঙ্কর, মানে এই সময় আমাকে সেই জন্য মানে ভগবান একটা আশ্চর্যজনক পাওয়ার দিয়ে দেয় আমার ভেতরে, ছোটাছুটি, দৌড়াদৌড়ি সব করতে পারবো। হ্যাঁ, আর আমার ওই ভাঙাচোরা ইংলিশ নিয়ে, ভাঙাচোরা ভাষা নিয়ে, ভাঙাচোরা বাংলা নিয়ে, ওই শিক্ষার মিডিলে থেকে মোটামুটি নিজেকে চালিয়ে নিতে পারবো। আরেকটা কথা, এই ওয়াইটির মতো সবাই কিন্তু বাইরের জগতে হিংস্র না। না, তুমি ট্রাফিক পুলিশের কাছেই বলো, তুমি হসপিটালে সে ওয়ার্ড বয়ের কাছেই বলো, তুমি সিকিউরিটি গার্ডের কাছে বলো, তুমি একটা তোমার হচ্ছে ওই ওরা বসে থাকে না যারা, মানে দাঁড়াও, বিলিং করে, সেখানে বলো, মেডিসিনের বিভাগে বলো, তোমরা যখন হসপিটাল বলো, এয়ারপোর্ট বলো বা স্টেশন বলো, মোটামুটি তুমি যদি প্রবলেমে পড়ো, তোমাকে সলিউশনের রাস্তা এই জনসাধারণের ভেতরেই মানুষ দেখিয়ে দেয়। খারাপ লোকের সংখ্যা কিন্তু কম। আবারও বলছি, হ্যাঁ, খারাপ লোক নেই, এর ভেতরে কিন্তু চোরচুরটাও বেরোয়, বেরোয়, কিন্তু নিজেকেও সজাগ রাখতে হয়, নিজের ব্রেনকেও চালাতে হয়। কিন্তু ভালো লোকের সংখ্যাও এখন আছে, না হলে তো দেশটা একবারে রসাতলে চলে যেত, তাই না? তাহলে তো আর মানবিকতা, মনুষ্যত্ব, এগুলোর শব্দগুলোই ডিকশনারি থেকে মুছে যেত, থাকতোই না। এই আমাদের বাংলা অভিধানে বলো আর আমাদের ইংলিশ ডিকশনারিতেই বলো, এই মানুষের মানবিকতা ওয়ার্ডগুলো মুছে যেত, এগুলোকে সরিয়ে দিত। তেমনি প্রত্যেকটা মুহূর্তে আমাকে অনেক মানুষ হেল্প করেছে আমার চলার পথে। আর সত্যিকারে আমার লোকবল, নিজের লোকবল কম। আমার শ্বশুরবাড়িটা এত দূরে, দেখো, তারা সত্যিকারের যে খুব অর্থবান তা নয়,
আমি তোমাদের বলেছি যখন আমি বিপদে পড়েছি সবাইকে ফোন করে বলেছি যে আমার এমন অবস্থা, তোমরা যে কোনো প্রকারে আমাকে যতটুকু পারো, কেউ তোমরা আসতে না পারলে এসো না, আসতে যেতেও কিন্তু প্রায় 1000-1500 খরচ আছে, তা সেটা করো না, তোমরা দরকার পড়লে আমাকে যা পারো আমাকে হেল্প করো, আমি এই মুহূর্তে সেখান থেকেও সাড়া পাইনি, সেটাও আমি তোমাদেরকে যেটুকু সম্ভব হয়েছে আমি জানিয়েছি। আমার কারোর প্রতি ক্ষোভ রাগ অভিমান কিচ্ছুই নেই, কেন জানি না, আমার শুধু মনে হয় আমার প্রবলেম আমি লড়বো, আমার প্রবলেমে আমি সলিউশন বের করব। প্রবলেমটা যখন আমি পড়েছি তখন আমি এর যা সলিউশন হবে বের করব। দেখো আমি কাউকে বলিনি তোমাদের ঘর থেকে আমাকে দাও, দিতেই হবে এই মুহূর্তে, আমাকে তোমরা যেভাবেই হোক দাও বা এটা দাও, আমি এটাও বলিনি। প্রত্যেকটা মানুষ তার নিজের স্বেচ্ছায় নিজের ইচ্ছায় যেটুকু তার মন থেকে যা মনে হয়েছে, যে কেউ সাথে এসে, কেউ দূর থেকে, কেউ কমেন্টের মাধ্যমে, কেউ হোয়াটসঅ্যাপে লিখে, যে যেরকমভাবে পেরেছো সে সেরকমভাবে আমাকে সান্ত্বনা দিয়েছো, ভালোবাসা দিয়েছো, হেল্প করেছো। কেউ ঠাকুরের কাছে মানত করেছো, কেউ ঠাকুরের এই গানটা শোনো, কেউ ঠাকুরের এই ছবিটা শুভদার কাছে একবার একটু দেখাও, কাউকে তুমি কেউ বলেছো এই লিঙ্কটা পাঠিয়েছি সীমাদি, কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট এই ছবিটা বা এই ইয়েটা শুভদার সামনে 1 সেকেন্ডের জন্য চালাও, এরকম করেও তোমরা পাঠিয়েছো। আমি মিথ্যে বলছি না, যেহেতু আমি ক্যামেরায় বলছি, সবার কাছে এই ভিডিওটা যাচ্ছে, যারা যারা করেছো তারা তোমরা জানো। কেউ তোমরা শুভদার জন্য গিয়ে মন্দিরে পুজো দিচ্ছ, তারও একটা ভিডিও করে আমাকে দিয়েছো যে সীমাদি তুমি চিন্তা করো না, আমি শুভদার জন্য প্রার্থনা করছি। কেউ মা কামাক্ষার কাছে গিয়েছো, কেউ মা কামাক্ষার কাছে মানসিক করেছো, পুজো দিয়েছো, কেউ বিপত্তারিণীর কাছে, কেউ বজরংবলীর কাছে, যে যেরকম পেরেছো করেছো। তো এগুলো করেছো, তো এই যে এগুলো শক্তি, এইগুলো শক্তি। তা আমার কারোর প্রতি ক্ষোভ অভিমান রাগ নেই, তারা করতে পারেনি, তাদের হিসেবে তোমরা কিন্তু করে গেছো। সত্যি তো এই দেখো, তেমনি আরশও আমাকে আমার মতো করে খোঁজ নিয়েছে, ফোন করেছে। ও যে সময় হয়তো কল করেছে সেই সময় আমি ফোনের কাছে ছিলাম না, পরে আমি একটা ভয়েস পাঠিয়ে দিয়েছি যে আমি জানি না আমার জীবনে এখন কি ঘটতে চলেছে। সত্যি বলছি, আমি তখনও আমি জানি না তোমাদের কাছে কি আমি এরকমভাবে আবারও আসবো কি আসবো না। ডাক্তার যেভাবে কথাগুলো বলেছে, শুধু তো আমায় বলেনি, আমার ছেলে মেয়ে কৃষ্ণা জয়া সবাই ছিল, সবার সাথেই ডাক্তার আলোচনা করেছে। মোটামুটি কৃষ্ণার সাথে, মানে কৃষ্ণা বসে আছে যে জয়ার সাথে, আমার মাম্পি যেহেতু মেয়ে, মাম্পির সাথে, আমি ওয়াইফ, আমার সাথে যেরকমভাবে বলেছে সেই সিচুয়েশানটা অনুযায়ী আমরা সত্যি বলছি, আমরা ভাবতে পারবে না তোমাদের, আমি এই লড়াইয়ের কথাটা বলে 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 ফেড আপ হয়ে গেলেও তোমাদের যারা ফিল করার তারা করে নিচ্ছে। কারণ আমার মতো তো শুধু আমি একা না, আমি তো বিরল নয় যে আমার সাথেই জীবনের প্রথম এরকম ঘটনা ঘটেছে। যাদের সাথে ঘটেছে তারা কিন্তু ম্যাচ করে নিতে পেরেছে, তারা জানে যে হ্যাঁ সীমা কথাগুলো মিথ্যে হচ্ছে না। কিন্তু শত্রু যারা অ্যাকচুয়ালি আমার শত্রু, তারা কিছুতেই তো কিছু মানবে না। তাদেরকে মানানোর জন্যও আমার কোনো মাথা ব্যথাও নেই যে তারা জানুক বা মানুক বা না মানুক, না আমার এতে কোনো মাথা ব্যথা নেই। তারা মানলেও সই, না মানলেও সই। কিন্তু যারা আমায় ভালোবাসে তাদের জন্য তো অবশ্যই তাদেরকে আমি সবসময় ক্ল্যারিফিকেশান দিয়ে দিই। তো এইখানে এবার বলি, যেহেতু আরশ ভিডিওটা নামিয়েছে, এখন আবার দেশদ্রোহী 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 শুনতে হবে, যদিও আমার কোনো যায় আসে না। আমাদের ইন্ডিয়ান ল, আমাদের ভারতীয় ল কি বলছে, সে কি বারণ করছে যে ইন্ডিয়ান কোনো নাগরিক সে বাংলাদেশি কোনো মানুষের সাথে কথাই বলতে পারবে না? মানে দেশে দেশে লড়াইয়ের সাথে কি মানুষে মানুষেও লড়াইটা বাঁধিয়ে দিয়েছে বা হচ্ছে? বা ইন্ডিয়ান কোনো মানে মানুষকে বাংলাদেশি কোনো মানুষ কল করতে পারবে না বা তাদের ভালো মন্দ খবর নিতে পারবে না, এরকম কি আমাদের ইন্ডিয়ান কোনো ল আছে নাকি? এগুলো তো আমায় জানতে হবে, কারণ আমি তো তোমাদেরকে বারবার বলেছি আমি আইনের পথে হাঁটবো, এবং এটা আমি তোমাদের সাথে কোনো রকমের মজাক বা আড্ডায় আর কি মারিনি। শোনো, আমি ততক্ষণ অবধি কিছু করি না যতক্ষণ অবধি দেখি সামলানোর যায়, কিন্তু যখন দেখি না আর সামলানোর যাচ্ছে না, তখন কিন্তু আমাকে নামতে হয়। এই যে অনেকে বলে তুমি কচি খুকি নাকি, তোমাকে দিয়ে এমনি এটা করালো তুমি করলে, তুমি কচি খুকি নাকি, তুমি বাচ্চা নাকি, তুমি নেকি নাকি, তুমি এই নাকি। তাই এগুলোর কথারও তো অ্যান্সার আমার কাছে আছে। তা আমি বলবো না আমি কচি খুকি, না আমি বাচ্চা, না আমি বুঝি না। দেখো প্রথমে ভাবি যে আর থাক গায়ে, এটা বড় কোনো প্রবলেম আমি কিন্তু এখানে এসে করে ফেলি না, যেটা করলে সত্যি একটা বড় সড়ো মাপের প্রবলেমের মধ্যে আমি ফেসে যাব। ক্যাজুয়াল ক্যাজুয়াল কাজগুলো করি, কিন্তু যখন উনি আমাকে বড় বড় কিছু করতে বলে না, তখন আমি কিন্তু কচি খুকিটা থাকি না, তখন আমি কিন্তু নিজেকে সেখান থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে রাখি, একদম আমি নিজেকে সরিয়ে রাখি।
যে না, আমি শুনছি যে আমাকে নাকি ইউজ করে, যেটুকু দরকার ছিল সেটুকু ইউজ করে উনি আমাকে ফেলে দিয়েছে। অ্যাকচুয়ালি উনি আমায় ফেলেছে না আমি উনাকে ফেলেছি, সেটা আমার মনে হয় আমার ওয়াইটিবাসী খুব ভালো করে জানে। বলে না, আমি আমার মতো চিৎকার করে গেলে আমি 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 বলে গেলে হলো না। আমি যে কতটা করতে পারি আর করছি বা করছি না, সেটা সমস্তই যে দর্শক দেখতে পাচ্ছে। কারণ আমাদের প্রত্যেকটা কাজই তো হয়েছে এই ক্যামেরার মাধ্যমে, অফ ক্যামেরা না, ক্যামেরার মাধ্যমে মোটামুটি মোটামুটি বেশিরভাগ কাজগুলো। আর যেগুলো হচ্ছে ইউটিউবের গাইডলাইন্সের বাইরে, সেগুলো কিন্তু আমাদের অফ ক্যামেরায় হয়েছে। তো সেই জায়গায় আমি বলছি, কোনো ইউটিউবের কোনো রুলস আছে কি না যে কোনো ইন্ডিয়ান নাগরিক ভারতীয়, মানে সরি, কোনো ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশিদের ভিডিও দেখতে পারবে না, কমেন্ট করতে পারবে না, বা কোনো বাংলাদেশি ইন্ডিয়ান কোনো নাগরিককে তার মানে ভালো মন্দ খবর নিতে পারবে কি পারবে না, এইগুলোতে কোনো আইনের নিষেধাজ্ঞা আছে কি না আমার জানা নেই। তোমাদের যদি কোনো জানা থাকে ভারতীয় সংবিধান অনুযায়ী, তোমরা আমায় লিখো। তা ও আমাকে সেই সময় খবর নিয়েছিল, আর আমি ওই ভয়েসটা পাঠিয়েছিলাম সেই সময়কার মতন অবস্থায়। সত্যি মারাত্মক মারাত্মক খারাপ অবস্থা ছিল ওর ওই ভয়েসটা শুনে না, আমি আবারও মনে হচ্ছে সে কেঁদে ফেলেছিলাম এরকম অবস্থায়। আমি জানি না ওই ভয়েসটা শুনে আমি আমি এখনও এই মুহূর্তেও, আমি ওই ভিডিওটা আজকে সকালে যখন দেখছিলাম, আমার বুকের ভেতরে একটা খামচি মেরে উঠেছিল যে সেই মুহূর্তের সিচুয়েশানটা কী ছিল। মানে আমার কাছে যেন সেই রাতটা একবারে গায়ে কাটা দিয়ে ওঠার মতন উঠলো। তো এটা নিয়ে কিছু আগল পাগল ছাগল তো আছেই, চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেবে। তাই তোমরা সাবধান থেকো, তোমরা অন্তপক্ষে বিচলিত হবে না, এবং তোমরা কোনো টেনশন নেবে না। কারণ আমি বলছি, আমি নিজে আইনের পথে হাঁটবো। আমি নিজে এই মানব অধিকারের কতটা দায়রা আছে, আর কতটা তারা কাজ করতে পারে, আর কতটা মানুষকে হ্যারাসমেন্ট করতে পারে, আর কতটা মানুষের সহযোগিতা করতে পারে, সেগুলো সম্বন্ধে আমারও এখন জানার আগ্রহ আছে। আমি আমার চ্যানেলটাকে, তোমরা ইদানিংকালে দেখেছো আমি বহিনকে নিয়ে বা মন্দিরাকে নিয়ে বা একে ওকে নিয়ে আমি সেভাবে কোনো কন্ট্রোভার্সি করিনি। কেন করিনি? আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে কিছু জিনিস দেখাবো বলে। হ্যাঁ, একটুখানি থেমে আছি, কারণ আমি যখন এই ময়দানে নামবো তখন তো আমি তোমাদেরকে এগুলো দেখাবো যে অ্যাকচুয়ালি মানব অধিকার, মানবদের জন্য যে অধিকারের জন্য যিনি লড়ছেন, অ্যাকচুয়ালি মানব অধিকারের দায়রাটা কতটা থাকতে পারে, বা কতটা তারা লিমিট, তাদের লিমিট কতটা আছে, বা তারা কি পারে অন্য মানুষকে হ্যারাসমেন্ট করতে। আর কেস, একটা মানুষকে আরেকটা মানুষ কেস দেয়া কি অতি সহজ? মানে যখন তখন মন চাইলে কি কেস দেওয়া যায়? আর এই যে অপমান করা, হ্যারেস করা, বা এই যে মেন্টাল টর্চার করা, এই যে ভিডিওর মাধ্যমে অন্য মানুষকে কষ্ট দেয়া, এটা কত দূর পর্যন্ত করতে পারে? এবং ভারতের সংবিধান অনুযায়ী একটা মানুষকে আরেকটা মানুষ কতটা হ্যারেস করতে পারে, কতটা? আর অসুস্থতা নিয়ে, কিউআর কোড নিয়ে, ফোন নাম্বার নিয়ে, এইগুলোর মধ্যে এটারও আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী কি কি ইয়ে আছে, যে কোন কোন টাইমে আমি ফোন নাম্বার দিতে পারবো না, বা কোন কোন টাইমে আমি কিউআর কোড দিতে পারবো না, বা কিউআর কোড দিলে সত্যি কি আমার কোনো প্রবলেম, বা আমার কি সত্যি আইনত দিক থেকে কোনো বাধা আসতে পারে কিনা, এগুলো সমস্তটা নিয়ে আমি কিন্তু ময়দানে অ্যাকচুয়ালি নামবো। এবং আমি সুন্দরভাবে, উনি যতটাই নিচে নামবে আমি ততটা ভদ্রতার সহিত ওনাকে আমি শুধু দেখব উনি কতটা নিচে নেমে যেতে পারে। উনি যত লোকজনদের দিয়ে নিচে নামাবে, আর আমি ততটা ভদ্রতার সহিত প্রত্যেকটা অ্যান্সার ব্যাক করব। এই কারণে আমি একটু ধৈর্য ধরে আছি, আর এটা আমি জানি আমার ভালোবাসার মানুষরা ভীষণ খুশি হচ্ছ যে সীমা এই মুহূর্তে ধৈর্যটা ধরে আছে। তোমাদের খুশির জন্যই আমি ধৈর্য ধরে আছি। আর তোমরা আমাকে বারবার বলেছো, সীমা কোনো এমন কোনো ওয়ার্ড বলবে না যেটাই তোমার লাইফে কোনো প্রবলেম আসে। তোমরা আমাকে বারবার বলেছো এমন কোনো ওয়ার্ড বলবে না, তুমি কোনো মতে ওনাকে একটা বাজে হিট করবে না, ভদ্রভাবে হাসির চলে, তুমি তো মজাকিয়া আছো, তুমি আড্ডা মেরে তোমার যেটুকু বলার দরকার বলবে, কিন্তু তুমি কোনো সময় কাউকে পার্সোনালভাবে কোনো অ্যাটাক করবে না। এই যে তোমরা আমার এত শুভাকাঙ্ক্ষী আছো, আর এই যে তোমরা আমাকে সবসময় সৎ উপদেশ দিয়ে যাচ্ছ, এর জন্য তোমাদেরকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক আদর। তবে আরেকটা কথা বলি, আরও সে ভিডিওতে যাই করুক না করুক, ওর নিজস্ব ইচ্ছা, নিজস্ব চ্যানেল, নিজস্ব মতামত, এর ভেতরে কোনো দায়ভার আমি নেব না, বা আমার কোনো দায়িত্ব থাকবে না।
তবে ও আমাকে ভালোবাসে, এটা আজ থেকে নয়, আজকে তো উনি এসছেন, আরও আমাকে ভালোবাসে বহু বহু আগে থেকে, বহু আগে থেকে। ও আমাকে কেউ কিছু বললে ও সহ্য করে না। তনুজাও তাই, তনুজা অফিসিয়াল ভিডিও, তাই আমাকে কেউ হেটফুল কথা বললে, নোংরা ভিডিও করলে ওরা সহ্য করে না, সেটা ওদের নিজস্ব ইচ্ছা। না, আমি কাউকে বলি না, আমি কাউকে ফোর্স করি না, বা আমার কোনো উপদেশ ওদেরকে দেয়া নেই। ওদের নিজস্ব ইচ্ছা, ওদের নিজস্ব চ্যানেল, ওদের নিজস্ব মতামত, ওদের দায়িত্বে নামায়। আমি এর ভেতরে কোনো দায়ভার নিইনি, নেব না। আচ্ছা, এবার আসি আমার পাগলি, আমাদের হচ্ছে কপি ক্যাট। ওকে তো এখন নাম দেওয়া উচিত কপি ক্যাট, একদম। মন্দিরাকে কপি করেছে, মন্দিরার কে মারুকে কপি করে এখন হচ্ছে কপি ক্যাট, বরবেচুনি কপি ক্যাট বোতল। তোর কী নাম দিয়েছে রে বহিন? এই বহিন, তোকে তো সব থেকে বেশি মারাত্মক ফাটাফাটি ভিডিও করছে রিম্পা। আমার যে রিম্পার ভিডিও কি ভালো লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। রিম্পা এই বরবেচুনি বোতল বলো, বরবেচুনি বলো, আর এখন কপি ক্যাট, হ্যাঁ, তার জন্যে তুই অ্যাকচুয়ালি আজকে তোমাদের একটা ভালো কথা বলছি। ও বিএড পাশ করার পরও ভালোভাবে কোনো টিচিং লাইনেও যেতে পারেনি, বা ও টিউশন পড়াতে পারেনি, বা ও স্টুডেন্টকে মানুষ করতে পারেনি, মানে ভালো নাম্বার পেয়ে কোনো, মানে এই যে টিচিং লাইনে ও নিজের নাম করতে পারেনি একটাই কারণে, ও কপি করেছে, মানে নিজে পড়েনি, ও টুকলি করে পাশ করেছে। এটা আজকে ওর স্ক্রিপ্ট দেখে এখানটায় কিন্তু ভালোভাবে বোঝা গেল আমাদের বহিন মোটেই মন দিয়ে পড়াশোনা করেনি। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ার চড়ে সে, পড়াশোনা না শিখলে কোনো সুখ নাই মেলে। তো যাই হোক, ও যে মন দিয়ে পড়াশোনা করেনি, ও যে কপি করে পাশ করেছে, তার ফলাফল হিসেবে ও ওর 2 চ্যানেলের মধ্যে ওর প্রতিভা একদম মানে সুন্দর করে তুলে ধরেছে। কারণ ও নিজেই নিজেই এতদিন বোঝানোর যে তোমরা বিশ্বাস করছো না কেন, এটা আমাদের সত্য ঘটনা। একটা মহিলার ওপর যখন কোনো একটা পুরুষ বাজে কথা বলে তখন কেউ মেনে নেয় না, কেউ বিশ্বাস করতে চায় না। আমার সংসার, কেউ 12 বছরের সংসার নিজের হাতে ভাঙতে চায়, নিজের হাতে ভাঙতে পারে যে মহিলা বাড়ি ছেড়ে 4 ঘন্টা বাইরে থাকতে পারে না, সে তার স্বামীকে ছেড়ে 24 দিন ফ্ল্যাটে ছিল। কুছ তো বাত হ্যাঁ, কুছ তো গড়বড় হ্যাঁ, কুছ তো হুয়া হ্যাঁ। আমি কেন ফ্ল্যাট দেখে আজকে এত বড় বছরে এত বড় সিদ্ধান্ত নিতে পারিনি? কেন নিলাম? কারণ মন্দিরা ফ্ল্যাট নিয়েছিল, মন্দিরা কুইকার করে প্রত্যেকটা মালপত্র ওর ফ্ল্যাটে ঢুকিয়েছিল। আমি মন্দিরার মতো অত বড় মন রাখতে পারবো না, কারণ মন্দিরার 4 লাখের চ্যানেল, মন্দিরা মাস গেলে কম করেও লাখের ওপরে রোজগার করে। তাই মন্দিরা 30-35 হাজার কুইকারকে দিতে পারবে, মাল দিয়ে যাবে, নিয়ে যাবে, প্যাকিং করবে, এগুলো করতে পারবে, কিন্তু আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। তাই আমি টোটো সেট করেছিলাম, মানে ও ও একটু বড়লোক ভার্সানে ছিল, আমি একটু গরিব ভার্সানে ছিলাম, কিন্তু কনসেপ্টটা একই ছিল, হাজব্যান্ড ছেড়ে দিয়ে ফ্ল্যাটে চলে যাওয়া। ওর ছাড়ছিল হাজব্যান্ডকে যেহেতু ওর কাছে রাহুল ছিল, আর আমি ফ্ল্যাট ছাড়ছিলাম যেহেতু আমার কাছে ভাগ্নে ছিল। আমাদের সহজ পদ্ধতি, সহজ ফান্ডা ছিল। তাই এই বলছি, এই কারণে আমি বাড়ি ছেড়ে ফ্ল্যাট অবধি নিয়েছি। এইটা কাকে কপি করেছি? মন্দিরাকে। কারণ ভালো ভালো, এই যে আমরা রবীন্দ্রনাথের কাহিনী কেন পড়ি, আজকে আমরা নজরুল গীতি কেন শুনি, আজকে আমরা গীতবিতান কেন পড়ি, আজকে আমাদের মহাকাব্য থেকে, মহাগ্রন্থ থেকে শুরু করে আমাদের মহাগীতা কেন পাঠ করি? কারণ এগুলোর ভেতরে আমরা ধর্মকর্মের কিছু না কিছু ভালো শিখতে পারবো। মুনি ঋষিদের কথা কেন আমরা, এই বাণীগুলো কেন পড়ি, বা কেন আমরা একে অপরকে শেয়ার করি? কারণ ওখান থেকে মোটিভেশনাল কিছু পাবো, এবং সমাজকে, নিজের মন যদি পরিবর্তন হয় তখন আমার নিজের মন থেকে কিছু করতে ইচ্ছে করবে, আর কিছু করলে সমাজকে আমি ভালো কিছু দিতে পারবো। তো সেরকমই মন্দিরার কাছ থেকে এই কনসেপ্টটা চুরি করেছে, মানে শিখেছে এই প্রতিভা, মানে ওর যে একটা গুণাবলী। মন্দিরার যে সকল দর্শককে বোকা মানে সরি, মন্দিরার ক্ষেত্রে কিন্তু প্রথমে বোকা বোকা ভাবছিলাম, কিন্তু পরে কিন্তু মন্দিরার ওটা বোকা ছিল না, ওটা যে ওর টুরু লাভ ছিল, টুরু লাভ, পুরো টুরু লাভ, সেটা আমরা প্রমাণ পেয়ে গেছি। তো সেইখান থেকে এই আমাদের বরবেচুনি, আমাদের এই কপি ক্যাট, মানে কপি করে পাশ করা যে কপি ক্যাট, এও কিন্তু এর হাজব্যান্ডকে ছেড়ে
ফ্ল্যাটেই যাওয়া এবং ওইখানটায় মালের বোতল, ওইখানটায় ওর অগোচরে ওর বাবা আসা যাওয়া। মন্দিরের ক্ষেত্রেও কিন্তু ফ্ল্যাটে ওর বাবা যায়নি, কিন্তু ওর বাবা সাঁই ছিল, ফোন আলাপ হতো। আর ফ্ল্যাটটা তো একদিন না দুদিনের জন্য ছিল মন্দিরা, তারপরের দিনই তো রাহুলের মা ফ্ল্যাটে গিয়ে হামলা করাতে ফ্ল্যাটটা ছেড়ে দিতে হয়েছে। কিন্তু এখানটায় ভাগ্নের মা গিয়ে হামলা করেনি বলে মোটামুটি কদিন এখনও রয়েছে, এখনও ফ্ল্যাটে রয়েছে, কারণ ভাগ্নে হয়তো টুকুস করে এসেছে, পুটুস করে বেরিয়ে গেছে। আর বন্ধু বান্ধব বার ঠাট তো রয়েছে, যে ফ্ল্যাটেই ভাগ্নেকে আসতে হবে তার কোনো মানে নেই, বা বন্ধুর ছেলেকে, কারণ ওরা তো 3 বোন মিলে বারেও যায়, সেগুলোও সবার কাছে প্রমাণ চলে এসেছে। মানে একটু মিক্সিং, মানে ইয়ে তৈরি হয়ে গেছে, কনসেপ্টটা হয়ে গেছে, কিন্তু কিছুটা চুরি করা, মানে মহাগ্রন্থ থেকে নেওয়া গ্রন্থ। মহাগ্রন্থ হচ্ছে আমাদের মন্দিরার কনসেপ্ট, যে হাজব্যান্ডকে ছেড়ে বেরিয়ে আসা, আবারও ফেরত গিয়ে হাজব্যান্ডের হাতে সিঁদুর পরা। শীতের একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। আমাদের বহিনের কত না ভাগ্য বহিনের। তারপর তো শুধু শীতেতে সিঁদুর পরায়নি, তার সাথে হাম্পিটা ফ্রি ছিল স্বামীর চরণে। ওরে সাবাস! এই টুরু লাভ দেখে মানে সত্যিকারে বলছি, মানে চোখের জল ধরে রাখা যাচ্ছিল না। মানে চোখের জল পাছায় মুছবো না কোথায় মুছবো বুঝে পাচ্ছিলাম না। কিন্তু এই মহিলাই কিছুদিন আগে তোমাদেরকে জোর করে মুখ করিয়ে ওর বরের সাথে ওর মিল নেই, আর ও ওই বাড়িতে ফিরবে না, দরকার পড়লে শাঁখাপালা খুলে ফেলেছে, তোমাদেরকে করিয়ে ওর মিথ্যে নাটকের কাহিনীটা ঠুসে 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 গলা দিয়ে গুতিয়ে পেটের ভেতরে ঢোকাচ্ছিল। তোমরা বলছিলে না আমরা গিলবো না, কেমন যেন লাগছে, তুমি এত নোংরা, তুমি এত অসভ্য, তুমি এত ইয়ে, আর পাছা দেখিয়ে তো ব্লগ। আমার তো ওর ভিডিও দেখতে লাগছে না, আমার তো আমার রিম্পাই আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে, বলে ঘুম থেকে উঠেই যদি ওর ব্লগ চাও, পাছাতে শুরু, পাছাতেই শেষ। আর সব থেকে রিম্পার যে খাট থেকে নেমে আবার পাছা, মানে ওর অ্যাক্টিংগুলো সত্যি রিম্পা অসাধারণ অ্যাক্টিং হচ্ছে তোর। আমি বলবো আমি তো তোর ভিডিওটা চালাচ্ছি আর হাসি মুখটা শুরু হয়ে যাচ্ছে, সেই থেকে হাসছি আর শেষ অবধি হাসছি, মানে তুই একেবারে মনে হচ্ছে যেন আমার আমার ব্লাডের বহিনকে দেখছি, একদম আমার মনে হচ্ছে আমার ব্লাডের বহিনকে দেখছি। এগুলো খুব সুন্দর, খুব সুন্দর। নেল পালিশটা দেখা যাচ্ছে তো, মাঝে মাঝে যে নেল পালিশটা দেখা যাচ্ছে অসাধারণ। তা দেখ তুই যে কতটা খিল্লির পাত্রী, তোকে যে সবাই নিয়ে কতটা খিল্লি, আর এই খিল্লিটাই সবে শুরু হলো। এটা তুই ভাব, তুই আজীবন কাল ধরে তুই 12 বছর সংসার জীবনে যতটা না সুনাম কুড়িয়েছিস, তোর এই 24 দিনে, সরি, এই 24 দিনের ফ্ল্যাটে যাওয়ার, তুই যে এর কি ঝাঁটা জুতোর লাথি তুই সারা জীবন খাবি, গুণে বলা যাবে না, না গুণে বলা যাবে না। তুই আমাকে নিয়ে যতই লেবু চটকার মতো চটকা, তোকে তো আমি বলছি আমি ধরছি না, তাই কারণ আমি একটু অন্য চিন্তায় মশগুল আছি, কিন্তু তোকে আমি যেদিনকে ধরবো একবারে আছাড়ি পাছাড়ি করে, সেদিনকে তুই টের পাবি যে সীমা আবার সেই পুরনো ফর্মে সীমা আসছে। হ্যাঁ, ওটা তো খুব শীঘ্রই আসবে, তোকে তো আছাড়ি পাছাড়ি করে ধরবই, কারণ তোর চুলকুনি খেলা আমাকে নিয়ে, তোর মাঝে মাঝে আমাকে নিয়ে চুলকে ওঠে, তোর মনটা একবারে, তোর মাঝে মাঝেই আমাকে নিয়ে তোর মনটা খুঁজলে ওঠে, তোর ওই খুঁজলানি আমি মেটাবো। এই বরবিচুনি বহিন, চিন্তা করিস না। তা তোর বরকে নিয়ে যা করছিস, যেগুলো দেখাচ্ছিস, তোর তো চ্যানেলের নাম ওখানে মানে লিখে দিবি 18 বছরের ঊর্ধ্বে কেউ আমার ভিডিও দেখবেন না। কারণ ওই যে চুমু টুমু খাওয়াগুলো বাচ্চারা শিখে যাবে, বুঝেছিস? দেখাস না, কারণ অনেকে, তোর তো ঘরে বেশিরভাগ বয়স্ক মানুষ, তোকে সে মিট আপে দেখেছিলাম, বেশ বয়স্ক মানুষরা গেছিলো, তোকে আদর করছিল, কপালে চুমু দিচ্ছিল, আশীর্বাদ করছিল, সেই বয়স্ক মানুষরা তোদের স্বামী স্ত্রীর চুমু দেখে ফেলছে, তোর লজ্জা করছে না? এত গণ্যমান্য ব্যক্তিদেরকে তুই ক্যামেরার সামনে চুমু খাওয়া দেখিয়েছিস, শুধু কণিকা একটু ক্যামেরার সামনে একটু সেক্সি আর্ট নিয়েছিল বলে একটু চোখে, তাতে তুই বলেছিলি হ্যাঁ কী অবস্থা দেখেছো, চোখ থেকে কেমন প্রেম টপকে টপকে পড়ছে, আর তুই তো একবার পুরো অ্যাডাল্ট সিনেমা দেখিয়ে দিচ্ছিস ক্যামেরা খুলে। হ্যাঁ, একটা কোনো গৃহস্থ বাড়ির বউকে তার হাজব্যান্ড এইভাবে চুমু খায় চুমু? তুই বল, এরকমভাবে খায় না। হ্যাঁ, তুই তো অ্যাকচুয়ালি তুই ভীষণ হট অ্যান্ড সেক্সি, বাস্তব ঘটনা, আমাদের বহিন ভীষণ হট অ্যান্ড সেক্সি। বহিনের যদি, বহিন শুধু না, মন্দিরাও ভীষণ হট,
ভীষণ হট। মন্দিরা বোল্ড ভিডিওগুলো করতে ভীষণ পছন্দ করে, মানে ওর আছে, ওর চোখে মুখে আছে। ও সোমনাথকে ওইভাবেই আনতে চায়, যেটা আমাদের সাধন সাথী করেও ফেলেছে। একবারে একটা কাজু এক ঠোঁট থেকে আরেক ঠোঁটে, একটা গজা এক ঠোঁট, মানে কি ক্ষীরের সন্দেশ, ওটাকে ক্ষীরের সন্দেশ বলে, কৃষ্ণ ঠাকুর ভীষণ পছন্দ করে ওটাকে। দানাদার দানাদার বা ক্ষীরের সন্দেশ অনেকে বলে। একটা মুখ থেকে আর একটা মুখে অব্দি দিয়ে দেয়া, এই যে ক্যামেরা অন করে এইগুলো করতে চায়, এগুলো মন্দিরাও করতে চায়, এগুলো মারিয়াও করতে চায়। মন্দিরা মারিয়াকে কপি করে এখন এই সতী ছিল, ও আবার ওয়াইটিতে কন্ট্রোভার্সি করতো লোককে নিয়ে, সতী সতী ভাব দেখিয়ে, যে দেখেছো ওয়াইটিটা কীভাবে নোংরা করছে, বাচ্চা বয়স্করা এইসব ভিডিও দেখে কী শিখবে, এরা ব্লগিংয়ের নামে নোংরা কেচ্ছা নোংরা জিনিস ক্যামেরার সামনে তুলে ধরছে। সেম কাজটা এখন ও করছে, বুঝেছো তোমরা। ও দেখছে বলে বলে আমরা এইটুকু ভিউজ পেয়েছি, আর ওরা চুমু খেয়ে এত ভিউজ পেয়েছে। তাহলে আমি বলে কেন এইটুকু ভিউজ পাবো? চুমু খেয়ে আমি এতটা ভিউজ নেব? আইফোন ঘোড়ার আজকে সব কথা তোমাদের কাছে মিলে গেছে, ও প্রমাণ করে দিয়েছে। শুরু ওরা দার্জিলিং থেকে ঘুরে আসার পর থেকে ওদের এই পুরো প্ল্যান, পুরো নাটক ছিল, এবং ওর ঘোরার টাকাটাও তুলে নিয়েছে। হ্যাঁ, যাত্রা করে নাটক করে কেঁদে ভেবিয়ে গড়িয়ে সব করে মোটামুটি ইয়ের নাটকটা পয়সাটা তুলে নিয়েছে। খুব বেশি হলে 1-1.5 মাসও থাকবে কিনা দেখো, সন্দেহ। কারণ ও আবার বাড়িতেও চলে আসবে, কারণ ফ্ল্যাট ভাড়া 3,000 টাকার ওর কাছে নষ্ট। ও দেখছে আমি ফ্ল্যাটে থেকে এত খরচ খরচা করে 3,000 টাকা বা 4,000 টাকা ফ্ল্যাট ভাড়া দিয়ে এর থেকে নাটক তো সব হয়েই গেল, সেই স্বামী স্ত্রীর জীবনই কাটাবো যখন, চলো আবার ফিরে যাই বাড়ি খুব তাড়াতাড়ি। কারণ ও পটিখানা, ওর রান্নাখানা যেগুলো বানিয়ে রেখে গেছে সেগুলো ফেলে রেখে অন্য জায়গায় থাকতে পারে না, না। খুব তাড়াতাড়ি ওর মোটামুটি ঘোরার টাকাটা উঠে এসেছে যখন, আর কোনো ব্যাপার নেই, আইফোনের কিছু অংশটা উঠেছে, বুঝেছো? তাহলে কিভাবে তোমাদেরকে মিথ্যে কাহিনিগুলো ঠুসালো, তারপর দেখলো না পেরে পেরে উঠলো না, আবার সত্যি দিল। এই যে যারা তোমরা ওর কাহিনীটাকে সত্যি ভেবে নিয়েছিলা, তাদের গালে কীরকম জুতোর বাড়ি পড়লো বলো? কেউ সবাই তার মিথ্যে ভাবো নেই, যারা ওকে ভালোবাসো তারা কিন্তু কিছু কিছু মানুষ হলেও এটাকে সত্যি ভেবেছো, তাদের গালে কীভাবে চটাস চটাস করে জুতোটা মারলো। তার মানে এই যে পালে বাদ পড়ার মতন ওর লাইফে সত্যিকারের যখন কোনো মেজর ঘটনা ঘটবে তখন মানুষ ওকে বিশ্বাস করতে চাইবে? চাইবে কি না? আমি ভাই সত্যিকারে বলছি, আমি যেমন থাকি, যেমন খাবো, যেমন পরবো, যেমন চলবো, আমি তোমাদের কাছে সত্যিটাই তুলে ধরবো প্রত্যেক মুহূর্তে। সত্যি 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 সত্যি। যাই হোক, তোমরা আমাকে জুতো মারলেও সত্যি, তোমরা আমাকে লাথি মারলেও সত্যি, তোমরা আমাকে গালাগালি দিলেও সত্যি। হ্যাঁ, আরেকটা কথা, আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছিলো, সেখান থেকে বলছি, আমাদের এই পাতার নাকি ননদ কোনো বাচ্চার দত্তক নিয়েছে। তা বলি, হ্যাঁ রে পাতা, তোর ননদ যে বাচ্চাটাকে দত্তক নিয়েছে তার জন্মদিনটা একদম লিখে রেখেছিস তো? কারণ ওই ডেটে কিন্তু ওকে জন্মদিনটা পালন করিস, আর ওর বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত কাগজপত্রগুলো কিন্তু এখন থেকে ঠিক রাখিস। কারণ তোর নন্দাই তো শিক্ষিত মানুষ, তাই না? কিন্তু আমাকে যারা নিয়েছিল, আমার বাপি শিক্ষিত হলেও কিন্তু আমার বাপিও আমার লাইফে অনেক পরে এসেছে মনে হয়, যদ্দূর আমার ধারণা বা মনে হয়। কিন্তু আমার মা অনেক আগেই তার আগেই আমাকে নিয়েছিল। আমার মা অতটা তো সত্যি বলছি, আমার মাও একদম লেখাপড়া কিচ্ছু জানে না। তা সেখান থেকে আমাকে যেটুকু তৈরি করতে পেরেছে আমি এতে সন্তুষ্ট। আর বাদবাকির জীবন তো মাম্পি অর্কটা তো মাম্পির বাবা বুঝবে, তাই না? মাম্পি অর্কটা মাম্পির বাবা সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস ভীষণ অ্যালার্ট সহকারে করে রেখেছে। তো বলছি ওর প্যান কার্ড, আধার কার্ড, ওর পাসপোর্ট, ওর সমস্ত কিছুতে যেন প্রবলেম না হয়। কারণ আমি প্রবলেম কিছুতে ফেস করেছি বলে বলছি। যদিও আমার কিন্তু কোনো কিছুতেই, এই যে রেশন কার্ড বলো, আমার প্যান কার্ড বলো, আমার আধার কার্ড বলো, আমার ভোটার কার্ড বলো, আমার কোনো কিছুতেই প্রবলেম হয়নি, না হয়নি। আমি তো এগুলো সব পরে এসেছে, আগে তো রেশন কার্ড ছিল, আগে তো ভোটের জন্য মনে হয় সব স্লিপ দিয়ে যেত বাড়িতে বাড়িতে এসে, তাই না? আমি দেখেছি। তারপরে আমার মাকে এটাও দিয়ে যেতে দেখেছি, যখন ভোট টোট নিত না, তার আগে বাড়িতে বাড়িতে এসে তেল, চাল, এই নাও 5 লিটার তুমি তেল পাবে ফ্রিতে, ওই স্লিপটা দেখালে 5 লিটার তেল ফ্রিতে দিত, 5 কিলো চাল, তারপর হচ্ছে চিনি, এই চিনিটাই না এটা লিখে দিল এতটা চিনি ফ্রিতে ভোটের আগে আগে, এগুলো আমি দেখেছি।
আর আমার তো বিয়ের পর ভোটার কার্ড হয়েছে, আমার বিয়ের পর ভোটার কার্ড হয়েছে, আধার কার্ড হয়েছে, সব তো বিয়ের পর। আধার কার্ড তো কিছুদিন আগে এলো, আমার বিয়ের পর পর যখন ভোটার কার্ড হলো, সব কার্ড করছিল, সবার কার্ড আসছিল, কার্ড করেছে, আধার কার্ড করেছে, প্যান কার্ড করেছে, এগুলো। আধার কার্ড থাকলেই প্যান কার্ড হয়ে যায়, আর ভোটার কার্ড থাকলে আধার কার্ড হয়ে যায়, কিছু জানে না মাথা মোটা। রেশন কার্ড থাকলে ভোটার কার্ড হয়ে যায়, রেশন কার্ড ছিল তারপরে ভোটার কার্ড চলে এলো, ভোটার কার্ড ছিল বলে ভোটার কার্ড আর রেশন কার্ড ছিল বলে আধার কার্ডটা হয়ে গেছে, আধার কার্ডের জেরক্স নিয়ে কিন্তু প্যান কার্ড হয়েছে। মানে কি বলবো এই মাথা মোটাটাকে, কিচ্ছু তো বলার নেই। মানে মানে অধিক চটি বই পড়ার ফল। আর ও তো এত ওই পর্ন মুভি দেখে, মনে হয় যেন শুধু আ উ আ শব্দ, আ আহ শব্দ, এগুলোকে রপ্ত করে রেখেছে। আমরা সত্যিকারে বলছি, আমাদের মানে কাউকে বলতে গেলে যে এরকমভাবে মাথার ভেতরে ঘুরবে এরকম ইয়ে নেই, মানে সত্যিকারে। একজন আর ছিল না, লিক রে, ভাইয়ের কথা বলতে গিয়ে তলা দিয়ে লিক হয়ে যাচ্ছে নাকি, তারপর আমরা কী রে তোর কি লিক হয় নাকি কিছু দেখতে দেখতে, তখন বলছে না না চোখ লিকের কথা বলছে, লিক, চোখ চোখ সবসময় লিক হয়ে যাচ্ছে, মানে চোখ থেকে জল পড়ার জন্য রেডি থাক। আমি একটু আবেগী, এটা সবাই জানে। চলো ভিডিওটা আজকে এখানেই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে কাটা ছেঁড়া, বাংলাদেশ নিয়ে যেহেতু আরও ভিডিও নামিয়েছে, এখন লোকের গায়ের মধ্যে একদম লঙ্কার গুঁড়ো ছিটে একবারে চিটপিট 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 করে উঠছে। কী করবে, চুলকাবে, মানে চুলকানির জন্য চিটপিটানি উঠে গেছে, তো এখন আমাকে নিয়ে অনেক চিৎকার চেঁচামেচি হবে, তা তোমরা কান দিও না, টেনশান নিও না, কান দিও না। আমার কিচ্ছুটি উনি করতে পারবে না, আর আমি কিচ্ছুটি উনি যাতে না করতে পারে তার জন্য সুব্যবস্থা করছি। চলো ভিডিওটা এতটুকুই রাখি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা। তবে হ্যাঁ, টেপির সাথে কথা বলে আমি এই বিষয়টাও মিটমাট করে নেব, যদি কারণ সুদীপ্তর নাম্বার আমার কাছে আছে, অবশ্যই আমি যার জন্যে ঝামেলা পুইয়েছি, যার জন্যে তো লড়াই করেছি বা যার জন্যে নেমেছিলাম, তো তার সাথে তো আমার আর সেই সুসম্পর্ক নেই, যখন আমার আর কোনো ব্যাপার নেই। আর মোটামুটি ডেভিল লাইফের গতি, মানে ওর গতি ব্রেকডাউন হয়ে গেছে, মানে ওর জীবনটা পুরো একদম খোকলা টাইপের পথের দিকে এগোচ্ছে, তার জন্য ওর মা বাবা দায়ী থাকবে, ওর মা বাবা বুঝবে, তার সন্তানের ভালো মন্দর দায়িত্ব তার মা বাবার, আমার নয়। তো এইখানটা আমি টেপির সাথে যদি সমঝোতা করতে হয় অবশ্যই করে নিয়ে প্রবলেমটা যদি কোনো সলিউশন থাকে আমি বের করার চেষ্টা করব। আর চলো টাটা, যেটুকু পারলাম বললাম। কালকে রাতে লাইভে আসতাম, হঠাৎ করে না শরীরটা খারাপ হয়ে গেছে, মানে আমার শরীরটা কী হচ্ছে আমি তোমাদেরকে সবাইকে বলিনি, আমি বললেই ভীষণভাবে সবাই তোমরা রাগ করবে। সেই সময় যখন সুবোধা হসপিটালে ভর্তি ছিল আমি কিছু ভুল কাজ করেছি, মানে অনিয়ম আমার ওপরে, তার রিয়াকশানটা এখন একটু একটু করে বেরোচ্ছে। তাই অসুবিধা নেই, আমিও মেডিসিন খাচ্ছি, এখন অনেকটা ধীরে ধীরে লাইনের ট্র্যাকে আসবো, করবো, লড়বো, জিত ধরে, এবং আমি থামবো না, লড়ে যাব যতক্ষণ পারবো। তুই ন্যাকামো করে দেখ বহিন, ন্যাকামো করে বেশি দূর যেতে পারলি না তো সেই বড় বলাগার হবি রে। কী স্বপ্ন বুনেছিল, কী স্বপ্নের জাল বুনেছিল বহিন, বড় বলাগার হবে, সেই বড় মাপের বলাগার। চলো টাটা, বাই বাই।